Assalamu alaikum, my dear students. Welcome to AMC learning program as well as in my today's online class. Students, how are you all? Hope all of you are hale and hearty by the grace of Almighty Allah and preparing yourself for the coming test exam. And you have already informed that you have to add with your teachers, group teachers through WhatsApp because we are thinking to take your test exam through this app. And for this you have to add with your teachers through this app for appearing in the test exam. And those who are still not contact with your teachers, please contact with them because we have no other option. We have to take the help of this virtual arena for taking your exam because in this pandemic situation we all of us are passing a very hard time and we have no substitute way. And it is also true that though we are passing a very hard time, we try our best to contact with our students. আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ছাত্রীদের সাথে যোগাযোগ রাখতে এবং নিয়মিত আমাদের সিলেবাস রিলেটেড যে পড়াগুলো রয়েছে সেকেন্ড ইয়ারের সমস্ত পড়াগুলো আমরা আপলোড করার চেষ্টা করেছি। প্রথমত আমরা প্রত্যয়ের মাধ্যমে চেষ্টা করেছি পড়াগুলো আপলোড করতে, এরপর তোমরা জানো আমাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করছি। এই যে পড়াগুলো আপলোড করছি, পড়াগুলো দিচ্ছি, আমরা আশা করছি তোমরা নিয়মিত সে ভিডিওগুলো ভিজিট করেছো এবং আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে 60 মার্কসের গ্রামাটিক্যাল টপিক রয়েছে, আমরা যে 6 জন শিক্ষক রয়েছে ইংরেজি বিভাগে তারা সম্পূর্ণভাবে সেই টপিকগুলো রুলস থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে উপস্থাপন করেছে। অ্যান্ড উই আর কনফিডেন্ট এনাফ দ্যাট উই gave our best to prepare yourself for the coming test exam. আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো, আমরা তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে মূলত আমি কোনো গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব না। আজকে আমার সাথে তোমাদের ক্লাসগুলো হবে আমি যে 40 মার্কসের কম্পোজিশন পার্ট রয়েছে সেই 40 মার্কসের কম্পোজিশন পার্টে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে, কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে সেই বিষয়গুলো নিয়ে একটা ইনিশিয়াল আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কারণ এতদিন পর্যন্ত আমরা যেটা দিয়েছি সেটা ছিল গ্রামাটিক্যাল টপিক নিয়ে আমরা কথা বলেছি। তোমরা জানো 40 মার্কসের যে কম্পোজিশন পার্ট রয়েছে সেখানে আমাদের ইমেইল আনসার করতে হবে এবং সাথে সাথে ইমেইলের সাথে আমরা আনসার করব প্যারাগ্রাফ, রিপোর্ট এবং একটি কম্পোজিশন। আমাদের ইমেইল হচ্ছে 8 মার্কসের, রিপোর্ট 8 মার্কসের, প্যারাগ্রাফ 10 মার্কসের এবং কম্পোজিশন হচ্ছে 40 মার্কসের। এই ক্ষেত্রে ইমেইল সম্পর্কে তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে জেনেছো। সেকেন্ড ইয়ারেও আমি একদম প্রথম দিকে কিভাবে একটা ইমেইল লিখতে হয় সেই ব্যাপারে একটা পিডিএফ, ইমেজ এবং একটা ভিডিও আপলোড করেছি। সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আমরা ইমেইল লিখতে পারি। তো ইমেইলে 8 মার্কস পাওয়াটা অনেক ইজি আমরা যদি একটু নিয়মটা ফলো করি এবং কোশ্চেনে যেটা চেয়েছে যে বিষয়ের উপর ফোকাস করে ইমেল লিখতে বলা হয় সেই বিষয়টাকেই তোমরা ফোকাস করবে। ইমেলে ইররিলেভেন্ট কথাবার্তা অথবা অপ্রয়োজনীয়ভাবে এলাবোরেট করার কোনো প্রয়োজন নেই। আমরা টু দি পয়েন্ট লেখার চেষ্টা করব ইমেইলের ক্ষেত্রে। ইমেইলের জন্য আমরা আমাদের বিগত বৎসরের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারি, আমরা সেগুলো ভালো করে পড়ে নিতে পারি। কেননা ওগুলো পড়লেই আমরা বুঝতে পারবো যদি কোনো কিছু নতুন কোনো ইমেইলে সংযোজন করা হয় প্রশ্নপত্রে, কারণ এগুলো মুখস্থের ব্যাপার না, যে কোনো বিষয়ের উপর ইমেইল আসতেই পারে। তো সাথে সাথে যে ইমেলগুলো থেকে আমরা আইডিয়া নিয়ে নতুন একটা ইমেল কিন্তু লিখতেই পারি। 2016 থেকে 2019 পর্যন্ত যে 8টি বোর্ড রয়েছে সে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো খাতায় সুন্দরভাবে লিখে ফেলবে, সে প্রশ্নগুলো রেডি করে ফেলবে, অ্যান্সারগুলো ইমেলগুলো রেডি করে ফেলবে এবং মুখস্থ করে ফেলবে এবং পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করবে। নাও কাম টু রিপোর্ট। রিপোর্ট ক্ষেত্রে রিপোর্ট এবং প্যারাগ্রাফ অনেক সময় স্টুডেন্টরা একই করে ফেলে। নো স্টুডেন্টস, প্যারাগ্রাফ এবং রিপোর্ট একই নয়। রিপোর্ট হচ্ছে প্রতিবেদন আর প্যারাগ্রাফ হচ্ছে আলাদা একটা বিষয়। তাহলে প্রতিবেদন এবং প্যারাগ্রাফকে কখনো তোমরা একসাথে মিলাতে পারবে না। রিপোর্টে আমরা কিছু নিয়ম অনুসরণ করি। আমাকে একটা টাইটেল লিখতে হয়, আমাকে অবশ্যই যিনি রিপোর্ট করছেন তার নাম দিতে হয়, তারিখ উল্লেখ করতে হয়, পত্রিকার নাম উল্লেখ করতে হয় এবং রিপোর্টে স্থান, কাল, পাত্র, সময় উল্লেখ করা ম্যান্ডেটরি।
অবশ্যই আমাকে এই বিষয়গুলোর উপর আলোকপাত করতে হবে। রিপোর্টের ভাষা হবে প্রাঞ্জল। রিপোর্টের ভাষা কখনো কমপ্লেক্স হয় না, কারণ এটা সাধারণ মানুষের ভাষা। পত্রিকায় একটা প্রতিবেদন লেখা মানে হচ্ছে সকল মানুষ যেন সেই পত্রিকাটা পড়ে বুঝতে পারে কী ঘটতে যাচ্ছে, এবং রিপোর্টে আমরা বস্তুনিষ্ঠ খবর প্রচার করে থাকি। রিপোর্টের আরেকটা ব্যাপার হচ্ছে, রিপোর্টে কখনো পার্সোনাল কোনো মন্তব্য প্রদান করা যায় না। যে মন্তব্য তুমি প্রদান করবে সেটা যেন সর্বসম্মত ইউনিভার্সাল একটা মন্তব্য হয়, যেন সাধারণ মানুষের মনের কথা হয়। তোমার বা আমার যিনি প্রতিবেদক তার একান্ত কথাগুলো সেখানে উল্লেখ করা যাবে না। এ হলো আমাদের রিপোর্টের ব্যাপার। এরপরে আসো আমরা প্যারাগ্রাফে চলে যাব। প্যারাগ্রাফ হচ্ছে 10 মার্কসের। সেখানে অনেক সময় রোড অ্যাক্সিডেন্টের উপর প্যারাগ্রাফও আসতে পারে, আবার রোড অ্যাক্সিডেন্টের উপর তোমরা দেখবে রিপোর্টও রয়েছে। একটা হলো রিপোর্ট যখন হবে পুরো বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে কী কী প্রবলেমগুলো হয়েছে সেগুলোর উপর আলোকপাত করে তোমাকে প্রতিবেদন তৈরি করতে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তোমাকে বলেছে যে তুমি নিজে একটা রোড অ্যাক্সিডেন্ট দেখেছো, সে এই রোড অ্যাক্সিডেন্টের উপর একটা রিপোর্ট লিখতে বলতে পারে, বা এই স্ট্রিট অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট লিখতে পারে। সেক্ষেত্রে একটা মতো দুর্ঘটনার কথা উঠে আসবে, কিন্তু যদি রোড অ্যাক্সিডেন্ট বলে ওভারঅল দুর্ঘটনার কথা উঠে আসবে। তাহলে এই প্যারাগ্রাফ এবং রিপোর্ট যখন আমরা লিখব, রিপোর্টে একটা মাত্র বিষয়ের উপর হতে পারে, আবার সার্বজনীন রোড অ্যাক্সিডেন্টের উপরও হতে পারে। রিপোর্ট লোড শেডিংয়ের উপর হতে পারে, আবার প্যারাগ্রাফ লোড শেডিংয়ের উপর হতে পারে। আবার দেখা যায় প্রাইস হাইক হতে পারে রিপোর্ট, আবার প্রাইস হাইক হতে পারে দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফও হতে পারে। যখন রিপোর্ট বলবে প্রাইস হাইকের ক্ষেত্রে, তখন দেখা যায় যে আমাকে কিছু বাজার সার্ভে করতে হবে। সেই বাজার সার্ভে করে সেটার উপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে সাধারণ মানুষের মন্তব্য কি সেগুলো অনেক সময় প্রেজেন্ট করতে হতে পারে, কিন্তু প্যারাগ্রাফে সেটার প্রয়োজন হয় না। ওভারঅল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর আমি এটা অনুচ্ছেদের মতো করে লিখতে পারবো। ওকে স্টুডেন্টস, এই প্যারাগ্রাফ এবং রিপোর্টের পার্থক্যটা বা রিপোর্ট এবং প্যারাগ্রাফ লেখার যে নিয়ম রয়েছে সেটা তোমরা যে কোনো মডেল কোশ্চেন বুক যদি একটু ঘাটাঘাটি করো, একটু টাচে থাকো, তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু মেজর যে ব্যাপার রয়েছে সেটা বললাম, রিপোর্টের ভাষা হবে প্রাঞ্জল। রিপোর্টের ভাষার সাথে আমাকে মনে রাখতে হবে রিপোর্টের স্থান, কাল, পাত্র, সময়ের উল্লেখ থাকতে হবে। রিপোর্টে আমার পত্রিকার নাম থাকতে হবে, আমি কোন পত্রিকার রিপোর্টার সেটা উল্লেখ করতে হবে, তারিখ থাকবে, কত তারিখে আমি রিপোর্টটা করছি, যিনি করছেন তার নাম মেনশন করতে হবে। অনেক সময় প্রশ্নপত্রে তার নাম দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না, সেক্ষেত্রে এক্স লিখে লিখব, সরাসরি কোনো নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা টাইটেল তো অবশ্যই মাস্ট, যেটার উপর আমি রিপোর্ট করছি সেটার নাম লিখতে হবে। এই টাইটেলটা কিন্তু প্যারাগ্রাফেও লিখতে হয়, কিন্তু প্যারাগ্রাফে পত্রিকার নামের প্রয়োজন হয় না। রিপোর্টের ভাষার ক্ষেত্রে রিপোর্ট বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্সে লিখতে হয়, পাস্ট টেন্সে হয়, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে পাস্ট টেন্সে লিখতে হবে, কারণ রিপোর্ট হয় একটা ঘটনা ঘটে যাওয়ার পরবর্তী বিষয়ের উপর আমরা রিপোর্ট লিখি, বেশিরভাগ ক্ষেত্রে এই কথা বলেছি। যেমন আমি একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টের উপর যদি রিপোর্ট লিখি তাহলে অবশ্যই দেখা যাচ্ছে এটা ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে আমি কিন্তু কাজটা করছি, সেখানে প্রেজেন্ট টেন্সের ব্যবহার হবে না ঘটনাটার ক্ষেত্রে। পরবর্তীতে যদি কোনো ইনফরমেশান দিতে চাও সেটা হয়তো ফিউচার টেন্সে তুমি বলতে পারো যে সরকারকে পদক্ষেপ নিতে হবে, সেটা ফিউচার টেন্সে তোমাকে লিখতে হতে পারে, কিন্তু প্রেজেন্টের ব্যবহারটা হবে না সেক্ষেত্রে। এরপর দেখা যাচ্ছে যে ইমেইলের ক্ষেত্রে একটা ব্যাপার তোমাদেরকে হয়তো বলা হয়নি, ইমেইলে তোমরা কাকে ইমেল করছে, কাকে ইমেল করছে, কখন ইমেল করছে সেটা লিখতে পারো। আমি বলেছি সিসি এবং বিসিসি খুব একটা ম্যান্ডেটরি কোনো ব্যাপার না, আমরা ইচ্ছা করলে কার্বন কপি অ্যাভয়েড করতে পারি পার্সোনালি, যদি আমি প্রিন্সিপালের কাছে দিই এবং সেখানে আমার দরকার নেই সিসি এবং বিসিসি লেখা। অফিসিয়াল নোটের ক্ষেত্রে দেখা যায় আমরা যখন অফিসিয়ালি কোনো ইমেল প্রদান করি তখন এটা খুব প্রয়োজন হয়, কারণ একটা ইনফরমেশান অনেকের কাছে হয়তো পৌঁছানোর ব্যাপার থাকে, তো সেই জায়গায় সিসি এবং বিসিসি লিখতে হয়, অন্যথায় খুব একটা প্রয়োজন নেই। তবে সাবজেক্ট উল্লেখ করতে হবে, তুমি কোন বিষয়ের উপর রিপোর্টটা লিখছো, সময় উল্লেখ করতে পারলে সেটা আরও বেশি ভালো হয়। এরপর রিপোর্টের যে বডিটা মেইন বডি, সেখানে আমরা আমাদের মূল বিষয়টাকে হাইলাইট করব, অতিরিক্ত কোনো কথা আমরা লিখব না। এরপর হচ্ছে প্যারাগ্রাফ, রিপোর্ট এবং ইমেইলের পর কম্পোজিশন। কম্পোজিশন অনেকেরই হয়তো একটু প্রবলেম হয়, মুখস্থ করতে পারে না, কারণ আমাদের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই একটু মুখস্থ নির্ভর, ওরা বুঝে লেখার ক্ষমতা এখনও তারা অ্যাভেল করতে পারেনি, মোস্ট অফ দ্য স্টুডেন্টসের ক্ষেত্রে এটাই হয়ে থাকে।
তো অনেক বড় যেহেতু আমি বলবো প্যারাগ্রাফ বলো, রিপোর্ট বলো, কম্পোজিশন বলো, মেয়েরা যদি তুমি অনেক বড় করে শিখছো, বোম্বাস্টিক কিছু ওয়ার্ড সংযোজন করে শিখছো, বাট তুমি দেখা যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে স্পেলিং মিস্টেক করছো, সেন্টেন্সে গ্রামাটিক্যাল মিস্টেক, সেখানে তুমি নাম্বারটা ভালো গ্যাদার করতে পারবে না। এই জন্য যেটার প্রতি তোমাকে ফোকাস করতে হবে সেটা হলো তুমি সিম্পল সেন্টেন্সে যতটুকু তুমি অ্যাভেল করতে পারবে ঠিক ততটুকুই তুমি লিখো, ততটুকুই তুমি শিখবে, কারেক্টলি লিখো, সেখানে তুমি মোটামুটি একটা ভালো নাম্বার অ্যাভেল করতে পারবে। আমি অনেক 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লিখেছি, কিন্তু একটা কারেক্ট সেন্টেন্সও টিচার খুঁজে পাচ্ছে না। আমার মনে হয় সেটা খুব একটা সঠিক সিদ্ধান্ত নয়। তুমি 3 পৃষ্ঠা লিখো, 4 পৃষ্ঠা লিখো, কিন্তু সঠিকভাবে লিখো, সেখানে তুমি মোটামুটি একটা ভালো নাম্বার গেদার করতে পারবে। এই প্যারাগ্রাফ, রিপোর্ট, ইমেইল এবং কম্পোজিশনের জন্য তুমি 2016 থেকে 2019 পর্যন্ত যে বোর্ডগুলো রয়েছে, সে বোর্ডে যে কম্পোজিশনগুলো এসেছে সেগুলো সিরিয়াল করে ফেলো, ওখান থেকে তোমরা পড়তে থাকো। যেগুলো মোস্ট কমন সব জায়গায় এসেছে সেগুলো পড়ো, আবার মোস্ট আনকমনগুলো তোমাকে পড়তে হবে। এছাড়া নবদূত টেস্ট পেপারে তোমাদের বিভিন্ন কলেজ বা অন্যান্য টেস্ট পেপার রয়েছে, পাঞ্জাবি টেস্ট পেপার সবগুলো একই, তোমরা জানো। সেখানে ক্যাডেট কলেজের বিভিন্ন কোশ্চেন আছে, সরকারি বিভিন্ন কলেজের কোশ্চেন পেপার আছে, সেগুলো তোমরা অ্যানালাইজ করতে পারো। এই অ্যানালাইজের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে প্রশ্নপত্র কেমন হয় কম্পোজিশন পার্টের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে মুখস্থই করতে হবে, বুঝেও লিখতে হবে, কিছু আইডিয়া নেওয়ার জন্য মুখস্থ তোমাদেরকে করতে হবে। যেমন আমি কিছু প্যারাগ্রাফের কথা বলি, যে প্যারাগ্রাফ যদি আমরা করতে হয় বোর্ডে প্রায় সময় দেখবে রোড অ্যাক্সিডেন্ট, তারপরে হচ্ছে যে লোডশেডিং, এগুলো একদম কমন, ট্রাফিক জ্যাম, এরপরে হচ্ছে যে সোশ্যাল ভ্যালিউজের উপর একটা রিপোর্ট প্যারাগ্রাফ দেখেছি আমি একটা জায়গায়, সেই প্যারাগ্রাফটা করতে পারি। এরপর হচ্ছে যে প্যারাগ্রাফ আরও আছে, যেমন দেখো যেটা বললাম প্রাইস হাইকের কথা বলেছি, প্রাইস হাইক প্যারাগ্রাফ রয়েছে। এরপরে হচ্ছে যে রিপোর্ট রয়েছে, এরপর রিপোর্ট আছে কিছু রিপোর্ট, প্রচুর রিপোর্ট লেখার সুযোগ আছে আমাদের, যেমন অ্যাওয়ার্ড গিভিং সেরিমনির উপর রিপোর্ট আছে, ফেসবুকের উপর প্যারাগ্রাফও আসতে পারে, ইন্টারনেটের উপর প্যারাগ্রাফ আসতে পারে, আবার ফেসবুক ইন্টারনেটের উপর রিপোর্টও আসতে পারে। এরপর রয়েছে আমরা ওয়েজ অফ লাইফ অফ দ্য স্লাম ডুয়েলার্স, বস্তিবাসীদের জীবন নিয়ে রিপোর্ট আসতে পারে। ওই যে বললাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বস্তিবাসীদের জীবন, এগুলোর উপর কি আসতে পারে, রিপোর্ট আসতে পারে। আবার ড্রাগ এডিকশনের উপর যেমন প্যারাগ্রাফ আসতে পারে, ড্রাগ এডিকশনের উপর আমাদের রিপোর্টও আসতে পারে। সেই ক্ষেত্রে যখন আমি রিপোর্ট লিখবো, সেই ড্রাগ এডিক্টেড কিছু ছেলে মেয়ের কথা অবশ্যই, যে কোনো এলাকার নাম মেনশন করে বা বিভিন্ন যে কোনো কয়েকটা এলাকার নাম মেনশন, যেটা তুমি সার্ভে করে দেখেছো যে ইয়াং জেনারেশন খুব দ্রুত গতিতে ডিরেইল হচ্ছে, সেই বিষয়গুলো তুমি উল্লেখ করতে পারো রিপোর্টের ক্ষেত্রে। প্যারাগ্রাফের ক্ষেত্রে সেটা খুব একটা প্রয়োজন নয়। তো আমরা এই বিষয়গুলো, যে ড্রাগ এডিকশনের কথা বলেছি, তারপর ডেঞ্জার অফ স্মোকিংয়ের ব্যাপার আছে, এটা প্যারাগ্রাফও হতে পারে, রিপোর্টও হতে পারে, আমরা দুভাবেই শিখে নেব। প্রাইস হাইকের কথা বলেছি, প্যারাগ্রাফও আসতে পারে, রিপোর্টও আসতে পারে। রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফও আসতে পারে, রিপোর্টও আসতে পারে। আর স্ট্রিট অ্যাক্সিডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্টই আসে। লোডশেডিং প্যারাগ্রাফও হতে পারে, রিপোর্টও হতে পারে। বাট অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি বা কালচারাল উইকের উপর যদি কোনো কিছু বলে, সেটা অবশ্যই রিপোর্টই হবে, সেটা প্যারাগ্রাফ হবে না। এরপর হচ্ছে যে ফ্লাড এফেক্টেড পিপলদের উপর হতে পারে, এটা রিলিফ ক্যাম্পের উপর হতে পারে, রিপোর্ট হতে পারে, অনেক বিষয়ের উপর রিপোর্ট হতে পারে। তোমার এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছে, অসামাজিক কাজকর্ম বেড়ে গেছে, সেটার উপর তোমাকে রিপোর্ট করতে বলতে পারে, তুমি সেখানে সেটা রিপোর্ট লিখতে হতে পারে তোমাকে নিয়ম অনুসরণ করে। মেয়েরা একটা ব্যাপার সবসময় মনে রাখবে, আমাদেরকে অনেক কয়েকটা জিনিস সম্পর্কে যদি আমি একটু আইডিয়া রাখতে পারি, ওটাকে বেস ধরে কিন্তু অনেক কিছু লেখা যায়। তোমরা মনে করো একটা জিনিস আমি আজকে মুখস্থ করে আসিনি, আমি মনে হয় পারবো না, কখনো হাল ছাড়বে না, ডিসহার্টেন হবে না। পরীক্ষার প্রশ্নপত্রকে তুমি কন্ট্রোল করবে, তোমাকে প্রশ্নপত্র কন্ট্রোল করবে না। তোমার ওই কাগজটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার আছে। তুমি একটু ঠান্ডা মাথায় রিকল করবে তুমি কি কি পড়েছো, ওগুলোকে কোনোভাবে ম্যানেজ করে কি প্রশ্নপত্র আনসারটা দেওয়া যায় কিনা তুমি দেখবে, তুমি উত্তর দিতে পারবে। কখনো হতাশ হবে না, কেননা একটা প্রশ্নপত্র তোমার চেয়ে কখনো শক্তিশালী নয়, তুমি তার চেয়ে অনেক বেশি জানো, তুমি অনেক বেশি পড়ছো, তুমি বইয়ের সংস্পর্শে আছো, তুমি কিছু না কিছু অবশ্যই লিখে আসতে পারবে। আর সবসময় টার্গেট থাকবে আমি 100 মার্কস আনসার করব, আমি এর থেকে বের হয়ে আসবো না।
এরপরে আসো ইমেল, অনেক কিছুর উপর ইমেল হতে পারে। ইমেলের ব্যাপার তো কী বলবো, যে কোনো কিছুর উপর ইমেল হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নি, স্যারের কাছে, প্রিন্সিপাল স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে পারো যে হ্যাঁ আমরা দেখা যাচ্ছে আমাদের কয়েকটা বাড়তি ক্লাস দেওয়া হোক, এই সমস্ত বিষয়ের উপর তোমরা লিখতে পারো। তারপরে দেখা যায় সাউন্ড সিস্টেমের উপর ইমেইল হতে পারে। তোমাদের ক্লাসের সাউন্ড সিস্টেমটা আর তোমার কাছে মনে হচ্ছে যথোপযুক্ত নয়, আর সাউন্ড সিস্টেমটা প্রবলেম করছে, ক্লাস ভালো করে শুনতে পাচ্ছ না, সাউন্ড সিস্টেমের উপর ইমেইল করতে পারো। অথবা তোমরা জানো তোমার টেস্টিমোনিয়াল দরকার, ট্রান্সফার সার্টিফিকেট দরকার, তারপরে হচ্ছে তুমি কোনো একটা স্টাডি ট্যুরে যেতে চাচ্ছ, তারপরে তোমার বেতন এই টাইমে দিতে পারছো না, ডিলে ফাইনের জন্য ইমেইল হতে পারে। এই যে নানা বিষয়ে আমাদের ইমেইল হতে পারে। ইমেলের জন্য কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আমি তোমাকে দিতে পারছি না। পুলিশ কমিশনের কাছে রিপোর্ট লিখতে পারে, কেন দেখা যায় তোমার এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছে, যেটা একটু আগে রিপোর্ট বলেছি, এখন বলছি ইমেল হতে পারে। ওনাকে তুমি সেটা জানাবে যে এলাকায় অসামাজিক কাজকর্ম অনেক বেশি বেড়ে গেছে, তুমি সেটা জানিয়ে ওনাকে একটা ইমেল করতে পারো। ইমেলের যে কোনো টপিকের উপর আমরা ইমেল লিখতে পারি, আমরা আবেদন করতে পারি, যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করতে পারি। সেক্ষেত্রে ইমেল সম্পর্কে যদি কয়েকটা ইমেল সম্পর্কে আইডিয়া রাখতে পারি, আমরা ইনশাআল্লাহ আমরা লিখতে পারবো। সো ভয় পাওয়ার কিছু নেই। আর কম্পোজিশান, ফিমেল এডুকেশন কম্পোজিশান যেমন রয়েছে, প্যারাগ্রাফও আসতে পারে। এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন। আর ব্লেসিংস অফ সায়েন্স তোমরা তো জানো সবাই, সেটার উপর কম্পোজিশন ছোটোবেলা থেকেই পড়ে আসছো। আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েও আসতে পারে। এই বর্তমান সময়ে, এই প্যান্ডেমিক সিচুয়েশানে, এই করোনাকালীন সময়ে আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি কাছে আনার চেষ্টা করেছে, শিক্ষক ছাত্রীদের মাঝে সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করেছে, একটু ব্রিজ আপ করার চেষ্টা করেছে, সেটা হলো এই মডার্ন টেকনোলজি। এই টেকনোলজির ব্লেসিং এই ক্ষেত্রে এসে অবশ্যই আমরা বুঝতে পেরেছি। সাথে আমরা জানি, আমরা যদিও বলি আমরা আশীর্বাদ পুষ্ট, সাথে এটাও জানি এটা আমাদেরকে অনেকটা তাদের উপর বেশি পরিমাণ নির্ভরশীল করে ফেলেছে। ছোটো ছোটো বাচ্চারা এখন অনলাইন ক্লাসগুলো সমস্ত এই টেকনোলজির মাধ্যমে করছে, মোবাইল ফোনের মাধ্যমে করছে। এতে করে শিক্ষকদের সাথে তারা সম্পৃক্ত হতে পারছে, রেগুলার পড়াটা চালিয়ে নিতে পারছে। সাথে সাথে এই জিনিসটা আমি এটাও বলবো, এটা অপারেট সিস্টেম সম্পর্কে তারা জানছে। আমরা শিক্ষকরা অনেক কিছুই জানতে পারতাম না যদি না এই পরিস্থিতি ক্রিয়েট না হতো। এই জিনিসই আমাদেরকে বলে না যে প্রয়োজন মানুষকে আবিষ্কার করতে শেখায়, সত্যিকার অর্থে তাই। এই প্রয়োজন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তাহলে আমি বলবো বিজ্ঞানের এই ক্ষেত্রে বিজ্ঞানের অবদান আমি অস্বীকার করতে পারি না। এই বিজ্ঞান ছিল বলেই, প্রযুক্তি ছিল বলেই কিন্তু আমরা এখন একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমরা পরীক্ষা নিয়েছি, আমরা ফলাফল দিয়েছি, একবার নয় কয়েকবার আমরা পরীক্ষা নিয়েছি। তোমাদের সাথে তোমাদের সমস্ত সমস্যাগুলো বুঝে তোমাদের মতো করে তোমাদের সাথে ডিল করার চেষ্টা করেছি, এবং সেটা প্রযুক্তির মাধ্যমেই করেছি। তাহলে তোমরা কি লিখতে পারবে না? সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে কম্পোজিশন লিখতে বললে আমার মনে হয় পেজের পর পেজ তোমরা লিখতে পারবে। এরপর যদি বলে করোনা কোভিড-19 দিয়ে একটা কম্পোজিশন লিখো, সেখানেও তোমরা লিখতে পারবে। কি পারবে না বলো? অবশ্যই পারবে। এগুলো একটু দাঁড় করিয়ে ফেলো যে আমি কি পড়বো, একটু একটু করে রেডি করার চেষ্টা করো বাবা, দেখবে খুব একটা বেশি সময় লাগবে না। তুমি অবশ্যই ওভারকাম করে বের হয়ে আসবে যে হ্যাঁ নাও আই এম প্রিপেয়ার্ড এনাফ টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। এরপরে আছে ফিমেল এডুকেশনের কথা বলেছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেছি, আর কিছু কমন কম্পোজিশন তো ছোটোবেলায় পড়েছো, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, এগুলো পড়েছো, রিভার্স অফ বাংলাদেশ, তারপর হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ, এগুলো অনেক পড়েছো, ফার্স্ট ডে অ্যাট কলেজ। এগুলো কমনগুলোর সাথে একটু আনকমন টপিকগুলো টাচ করবে। তোমরা যদি টেস্ট পেপারগুলো একটু করে খোলো, দেখবে প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, দেখবে যে প্রশ্নর আগে যে রিপিটেশনটা হতো, গত বছর যা এসেছে এবছর বাদ দিয়ে তার পরের বছর আবার একই প্রশ্ন হবে, বা অন্য বোর্ডে যা এসেছে কমন পড়ার পসিবিলিটি থাকে, সেখানে হয়তো তুমি রাইটিং পোর্শনে, আমি বলবো রাইটিং পোর্শনের ক্ষেত্রে বলবো আমি 100-এর মধ্যে আমি 80% কমন পেলে আমি 20% কিন্তু কমন পাবো না। এখন আর আগের মতো রিপিটেশন হয় না। ইংলিশ একটা ক্রিয়েটিভ সাবজেক্ট, ইংলিশ নিজেই সৃজনশীল, কেননা তোমাকে বুঝে একটা ফরেন ল্যাঙ্গুয়েজে তোমার মনের ভাব প্রকাশ করতে হয়। অনেকে হয়তো বলে অন্যান্য সাবজেক্ট তো কমিউনিকেটিভ, তারপর সাথে সাথে হচ্ছে ক্রিয়েটিভ, আমাদের ইংলিশ কেন? এমন না, ইংলিশ এমনিতেই কমিউনিকেটিভ, ইংলিশ এমনিতেই ক্রিয়েটিভ। কেননা তুমি যখন একটা বাক্য লিখছো তোমাকে চিন্তা করতে হচ্ছে, বিকজ ইট ইজ নট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, ইট ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ।
তোমাকে অনেক কিছু জেনে বুঝে লিখতে হচ্ছে। এটাই তোমার ক্রিয়েটিভিটি, এখানেই তোমার সৃজনশীলতা। তুমি একটা জিনিসের উপর বুঝে একটা অন্য ভাষায় লিখতে হচ্ছে তোমাকে। এবং ইংরেজিতে একটা আমরা জানি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা ইংরেজিতে খারাপ করে শুধুমাত্র তাদের গ্রামারে বেসিক নলেজটা না থাকার কারণে। আর গ্রামারের ক্ষেত্রে যে কথাগুলো বলবো, গ্রামারে যে টপিক তুমি খুব ভালো জানো, আমাদের 12টা টপিক রয়েছে, 11টা টপিক রয়েছে, 11টা কি 12টা, আমি তো আবার একটু মিলিয়ে ফেলছি, 12টা টপিক রয়েছে। তো সেই 12টি টপিকের ক্ষেত্রে আমি নিজে খুঁজে বের করবো আমি কোন কোন টপিকগুলো খুব ভালো পারি, আমি সেই টপিকগুলোকে সবচেয়ে বেশি ফোকাস করব, ওগুলোর প্রতি আমি যত্নশীল হব সবচেয়ে বেশি। যত বেশি যত্নশীল হবে ওগুলোর প্রতি তোমার দক্ষতা তত বাড়বে। 60 আইটেমের মধ্যে তুমি 40 টার্গেট নাও, 40 খুব ভালোভাবে তুমি প্র্যাকটিস করো, তুমি 40 ওখান থেকে 60 থেকে তুমি 40 তুলে আনতে পারবে। তুমি 8টা 9টা 10টা আইটেম খুব ভালো করে প্র্যাকটিস করো। যে 2টা আইটেম পারছো না, ওখানে খুব সময় দিচ্ছ কিন্তু তুমি সেখান থেকে বের হয়ে আসতে পারছো না, বাকি 10টি আইটেমও দেখা যাচ্ছে অনেক সময় উইকে চলে যাচ্ছে। 12টি আইটেমের প্রতি সমান গুরুত্ব দিব। তবে আমি যে 8টি আইটেম খুব সহজে নাম্বার গ্যাদার করতে পারবো, যে 10টি আইটেমে খুব সহজে নাম্বার গ্যাদার করতে পারবো, সেগুলো টু দি পয়েন্ট আমি জেনে নিব, একদম রুলস সমস্ত কিছু জেনে নিব। আর গ্রামার মুখস্থের ব্যাপার নয়, গ্রামার সম্পূর্ণরূপে রুলস নির্ভর। গ্রামার কমন পড়ার ব্যাপারও নয়। অনেকে হয়তো ভাববে খুব ইংলিশ সেকেন্ড পেপারে আমরা বলি আমি যদি পারি তাহলে এটা আমার জন্য খুবই সহজ, আমি পরীক্ষা দিয়ে ফেলতে পারবো 2.5 ঘন্টায় 3 ঘন্টায়, আমি না পারলে 4 ঘন্টা 5 ঘন্টায়ও সম্ভব নয়। আর আমি জানি আমাদের মেয়েদের সে ক্যালিবার এখনও তৈরি হয়নি। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা ইংরেজিতে প্রচণ্ড পরিমাণ দুর্বল, বিশেষ করে ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের যে নলেজ সেটা খুবই পুয়ার। এর প্রধান কারণ তোমাদের প্র্যাকটিসের অভাব, গ্রামাটিক্যাল নলেজের অভাব, স্পেলিং মিস্টেক করো প্রচুর পরিমাণ। এই জন্য বলবো যা পড়বে একবার করে লিখে নেবে, যা পড়বে একবার করে লিখে নেবে। একবার লেখা 10 বার পড়ার সমান। লিখতে গিয়ে স্পেলিংগুলো আন্ডারলাইন করে ফেলবে, হ্যাঁ এই কঠিন স্পেলিংগুলো রয়েছে আমি পারছি না, এগুলো 5 বার 10 বার করে লিখে ফেলো। এভাবে করেই কিন্তু আবার কাম করা যায়। ইউ আর এডাল্ট এনাফ, এখন প্রেশার করার কিছু নেই, নিজেকে নিজে সময় দিতে হবে। আর মনে রাখতে হবে আমি লেখাপড়া করছি, আমি ফাইটার, আমি অবশ্যই এই সিচুয়েশান ফাইট করে বের হয়ে আসব এবং অবশ্যই নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবো। আমরা আশা করছি সবাই আমরা এই সিচুয়েশান থেকে বের হয়ে আসতে পারবো, আবারও আমরা আমাদের প্রিয় প্রাঙ্গণে ফিরে যেতে পারবো। ওয়েল এভরিবডি, সি ইউ নেক্সট টাইম ইন মাই নেক্সট ক্লাস। টিল দেন থ্যাংক ইউ এভরিবডি, বাই বাই।